গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আগের ক্লাসগুলোতেই শিখেছি কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করতে হয়, কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করতে হয়। আর একটি অ্যাক্টিভিটি আছে আমাদের বাকি, সেটা হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আজ আমরা শিখব কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করতে হয়। তো তার আগে আমরা জেনে নিই যে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কি। আমরা এটা আগেই জেনে গেছি যে কোনগুলোকে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলে, তবুও আজ যেহেতু আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সমাধান করব, তার আগে আরেকবার একটু ঝালিয়ে নিই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস বলতে কি বোঝানো হয়। প্রতিষ্ঠানের ফাইন্যান্সিং রিলেটেড অ্যাক্টিভিটিসগুলোই হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। প্রতিষ্ঠানের অর্থের সংস্থান হয় শেয়ার ইস্যু করে শেয়ার ক্যাপিটাল বাবদ। শেয়ার ক্যাপিটাল আবার দু রকমের হতে পারে, ইকুইটি শেয়ার ইস্যু আর প্রেফারেন্স শেয়ার ইস্যু। এছাড়া লং টার্ম লোন করে, লং টার্ম লোনের মধ্যে একটা বিশেষ রূপ হলো ডিবেঞ্চার্স। ডিবেঞ্চার ইস্যু করে সংগ্রহ করা যেতে পারে, কিংবা কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক থেকেও লোন সংগ্রহ করে লং টার্ম লোনের মাধ্যমে অর্থ সংগ্রহ করা যেতে পারে। অর্থ যখন সংগ্রহ করা হয় তখন ক্যাশের ইনফ্লো হয়, আবার সেই অর্থ যখন পরিশোধ করা হবে তখন ক্যাশের আউটফ্লো হবে। ইকুইটি শেয়ার বাবদ অর্থ পরিশোধের প্রশ্ন নেই, কিন্তু ইকুইটি শেয়ারস বাইব্যাক হতে পারে। আবার প্রেফারেন্স শেয়ার বা ডিবেঞ্চার বা অন্য লং টার্ম লোন থাকলে সেগুলো পরিশোধ করার প্রশ্ন আসে। সুতরাং যখনই পরিশোধ হবে সেগুলো হয়ে যাবে আউটফ্লো। আর এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসগুলোর জন্য কিছু খরচের প্রশ্ন থাকে, যেমন শেয়ার ক্যাপিটাল বাবদ ডিভিডেন্ড প্রদান করা হয়ে থাকে, ডিবেঞ্চার বা লং টার্ম লোন বাবদ ইন্টারেস্ট প্রদান করা হয়ে থাকে। সুতরাং এটাও হলো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, কিন্তু এটাও হলো আউটফ্লো। সুতরাং ইনফ্লো আউটফ্লো আমরা বুঝলাম। এ প্রসঙ্গে তোমাদের একটু ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের সঙ্গে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের একটু তফাৎ বলে দিই, কারণ ইনভেস্টিং অ্যাক্টিভিটিসেও সেই শেয়ার ক্যাপিটাল বা ডিবেঞ্চার বা লং টার্ম লোন প্রসঙ্গগুলো আসে, আবার ফাইন্যান্সিংয়েও আসে। তা কোনগুলো ইনভেস্টিং, কোনগুলো ফাইন্যান্সিং? না, শেয়ার ক্যাপিটাল, ডিবেঞ্চার, লং টার্ম লোন, ইন্টারেস্ট, ডিভিডেন্ড, এই ব্যাপারগুলো যখন আমরা ইনভেস্টিং এর সঙ্গে যুক্ত থাকবো, অর্থাৎ আমরা যখন কোনো আমাদের অর্থ বাইরের কোনো প্রতিষ্ঠানের শেয়ারে ইনভেস্ট করব, বা বাইরের কোনো প্রতিষ্ঠানের ডিবেঞ্চারে ইনভেস্ট করব, বা বাইরের প্রতিষ্ঠানে আমরা লোন হিসেবে দেব, তখন সেইগুলো হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। এবং সেইগুলো থেকে যে আয় হবে, ইন্টারেস্ট হোক কিংবা ডিভিডেন্ড বাবদ হোক, সেগুলো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মানে ওই শেয়ার, ডিবেঞ্চার এগুলো অন্য প্রতিষ্ঠানের নয়, আমাদের প্রতিষ্ঠানের। আমরা ইস্যু করছি শেয়ার, আমরা ইস্যু করছি ডিবেঞ্চার্স, আমরা ইস্যু করছি লং টার্ম লোন, আর তাদের বাবদ আমরা পেমেন্ট করছি ডিভিডেন্ড, আমরা পেমেন্ট করছি ইন্টারেস্ট। অর্থাৎ ডিভিডেন্ড, ইন্টারেস্ট যখন পেমেন্টের প্রশ্ন আসছে, সেটা কিন্তু ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস হয়ে যাচ্ছে। আর যখন আমরা ইনভেস্টমেন্ট থেকে ডিভিডেন্ড বাবদ টাকা পাই বা ইন্টারেস্ট বাবদ টাকা পাই, সেটা কিন্তু ইনফ্লো হচ্ছে। হ্যাঁ, সুতরাং যদি আয় হয় ডিভিডেন্ড বা ইন্টারেস্ট বাবদ, সেগুলো অবশ্যই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস রিলেটেড হয়ে যাচ্ছে। আর ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে এরা সবসময় আউটফ্লো হচ্ছে এবং এরা সবসময় খরচ হিসাবে আসছে। তাহলে আমরা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস সম্পর্কে আবারও একটা পরিষ্কার ধারণা পেলাম। এইবার আমরা কিভাবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করতে হয় সেটা আমরা একটি প্র্যাকটিক্যাল প্রবলেম সমাধানের মাধ্যমে শিখব। তার আগে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ফরম্যাটটা কেমন হয় সেটা
এক নজর দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটটা একই রকমের, যেখানে যে আইটেমগুলো রয়েছে, প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ার, আমরা যদি শেয়ার ইস্যু করি সেখান থেকে যে আয় হবে এটা ইনফ্লো। প্রসিডস ফ্রম ইস্যু অফ ডিবেঞ্চার্স, ডিবেঞ্চার ইস্যু করলে সেখান থেকে আয় হবে, অর্থের আগম ঘটবে, ইনফ্লো। প্রসিডস ফ্রম লং টার্ম বরোয়িংস, আমরা যদি দীর্ঘমেয়াদী লোন সংগ্রহ করি তাহলে সেখান থেকেও আমাদের অর্থের আগম ঘটবে, এটাও ইনফ্লো। রিপেমেন্ট অফ লং টার্ম বরোয়িংস, এবার আমরা শোধ করছি, শোধ সংক্রান্ত, এটা আউটফ্লো। হ্যাঁ, আর এদের বাবদ আমরা ইন্টারেস্ট পেমেন্ট করলে ডিভিডেন্ড পেইড, এরা হচ্ছে আউটফ্লো। প্রিমিয়াম অন রিডেমশন অফ ডিবেঞ্চার্স অ্যান্ড প্রেফারেন্স শেয়ার্স, আমরা যখন প্রেফারেন্স শেয়ার বা ডিবেঞ্চার শোধ করি তখন অনেক সময় প্রিমিয়ামে, অর্থাৎ যে মূল্য তার থেকে বেশি মূল্যে শোধ করতে হয়, তাহলে যে এক্সট্রা মূল্য শোধ করতে হলো সেটাও কিন্তু ক্যাশের আউটফ্লো। হ্যাঁ, তা এর নেট ফিগারটা দাঁড়ালো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। যদি ফিগারটা নেগেটিভ হয় তাহলে আমরা বলবো ক্যাশ ইউজড ইন ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এবার আমরা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সমাধান করে এরকম ছক করে দেখব যে কিভাবে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্যাশ ফ্লো নির্ধারণ করতে হয়। প্রবলেম 4, ফ্রম দি ফলোয়িং অ্যাক্টিভিটিস ক্যালকুলেট ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। পার্টিকুলার্স, ডান দিকে অ্যামাউন্টের দুটো কলাম, প্রথম কলামটা হচ্ছে 31 মার্চ 2019, দ্বিতীয় কলামটা হচ্ছে 31 মার্চ 2020। প্রথম আইটেম ইকুইটি শেয়ার ক্যাপিটাল 3 লাখ, 6 লাখ, 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল 2 লাখ ড্যাশ, 12% ডিবেঞ্চার্স ড্যাশ 3 লাখ। Additional informations. Number 1, equity shares were issued at a premium of 10%. Roman 2, 12% debentures were issued at a discount of 2%. Roman 3, 10% preference shares were redeemed at a premium of 15%. Roman 4, interim dividend paid on equity shares rupees 50,000. Roman 5, interest paid on debentures rupees 36,000. Roman 6, underwriting commission on equity shares rupees 10,000. Roman 7, dividend paid on old preference shares rupees 20,000. তাহলে এই হলো আমাদের প্রবলেম। আমরা প্রথমে কিছু এই ফাইন্যান্সিং রিলেটেড ক্যাপিটাল আর কি, ওন ক্যাপিটাল এবং বরোড ক্যাপিটাল, এদের দুটো ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স এবং ক্লোজিং ব্যালেন্স দেখতে পাচ্ছি। আর এদেরকে কখন কিভাবে আর কি ইস্যু করা হয়েছে বা কিভাবে রিডিম করা হয়েছে সেই সংক্রান্ত কিছু তথ্য দেওয়া হয়েছে। আমরা সেই তথ্যগুলো ম্যাচিং করে তারপর আমরা ইনফ্লো আউটফ্লো নির্ধারণ করে এবার ছকে লিখব। তা আমরা প্রথমে একটা ছক তৈরি করব। ছকের উপরে হেডিং দেব ক্যালকুলেশন অফ ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। অ্যামাউন্টের একটা ঘরই আমরা রাখছি। এবার আমরা ছকটা অ্যানালাইসিস করে দেখি। আমরা দেখতে পাচ্ছি যে ইকুইটি শেয়ার ক্যাপিটাল ওপেনিং ব্যালেন্স ছিল 3 লাখ আর ক্লোজিং ব্যালেন্স হলো 6 লাখ। সুতরাং 3 লাখ নতুন ইকুইটি শেয়ার ইস্যু করা হয়েছে আমরা বুঝতে পাচ্ছি। এই সংক্রান্ত অ্যাডিশনাল ইনফরমেশন কি দেওয়া আছে? আমরা প্রথম ইনফরমেশনেই দেখতে পাচ্ছি ইকুইটি শেয়ারস ওয়্যার ইস্যুড অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। যদি ইকুইটি শেয়ার ইস্যু করা হয় তাহলে ক্যাশের ইনফ্লো হয় এবং কত টাকা ইনফ্লো হলো সেইটা আমরা একটা ওয়ার্কিং নোটের মাধ্যমে নির্ধারণ করে এখানে বসাবো। হ্যাঁ, তো ওয়ার্কিং নোট নাম্বার 1, প্রসিডস ফ্রম ইস্যু অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আমরা প্রথমেই লিখব শেয়ার ক্যাপিটাল ইস্যুড। শেয়ার ক্যাপিটাল ইস্যু হয়েছে কত? 6 লাখ মাইনাস 3 লাখ ইকুয়াল টু 3 লাখ। এর সঙ্গে অ্যাড হবে সিকিউরিটিজ প্রিমিয়াম। অ্যাড সিকিউরিটিজ প্রিমিয়াম আমাদের উপরে বলেই দিয়েছে 10% সিকিউরিটিজ প্রিমিয়াম, অর্থাৎ টোটাল যা ক্যাপিটাল তার 10%, অর্থাৎ 10% অফ 3 লাখ
ইকুয়াস টু 30,000, তো 3 লাখ প্লাস 30,000 ইকুয়াস টু 3,30,000। এই পরিমাণ অর্থ আমাদের আসার কথা, কিন্তু এর সঙ্গে একটা খরচও আছে। দেখো তোমাদের 6 নম্বর অ্যাডিশনাল ইনফরমেশনে বলে দিয়েছে আন্ডার রাইটিং কমিশন অন ইকুইটি শেয়ারস ₹10,000। আন্ডার রাইটিং কমিশন কি না, এই শেয়ার যখন ইস্যু করা হয়, এই শেয়ার ইস্যুর দায়িত্ব কোনো প্রতিষ্ঠানকে যখন দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিককেই বলা হয় আন্ডার রাইটিং কমিশন। সুতরাং সেই প্রতিষ্ঠান যে আমাদের শেয়ার ইস্যু করিয়ে দিয়েছে, আমার শেয়ার বিলি করিয়ে দিয়েছে, সেই কারণে তাদের আমরা 10,000 পেমেন্ট করেছি। সুতরাং এটা একটা খরচ, এটা আউটফ্লো হয়ে গেছে, তাই আমরা এটা নেট অ্যামাউন্টটা পাওয়ার জন্য এটাকে বিয়োগ করে নিচ্ছি, অর্থাৎ লেস আন্ডার রাইটিং কমিশন 3,30,000 থেকে 10,000 লেস, অর্থাৎ আলটিমেট দাঁড়ালো 3,20,000। এটা হলো প্রসিডস ফ্রম ইস্যু অফ ইকুইটি শেয়ারস। তাহলে আমরা উপরে এবার ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের প্রথমেই আমরা লিখছি প্রসিডস ফ্রম ইস্যু অফ ইকুইটি শেয়ার, ব্র্যাকেটে লিখে দেবো ওয়ার্কিং নোট নাম্বার 1, অ্যামাউন্টের ঘরে লিখবো 3,20,000। নেক্সট আমরা দেখছি 10% প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ওপেনিং ব্যালেন্স 2 লাখ ছিল আর ক্লোজিং ব্যালেন্স নীল। সুতরাং 2 লাখ শেয়ার মূল্য এটা রিডিম করা হয়েছে। তা এই সংক্রান্ত আর কোনো তথ্য দেওয়া আছে কিনা আমরা দেখে নিই। আমরা দেখছি 3 নম্বরে দেওয়া রয়েছে 10% প্রেফারেন্স শেয়ারস ওয়ার রিডিমড অ্যাট এ প্রিমিয়াম অফ 15%, অর্থাৎ 15% প্রিমিয়ামে বিলি হয়েছে, অর্থাৎ বেশি মূল্য পরিশোধ করা হয়েছে। তাহলে 2 লাখ টাকার 15% মানে হচ্ছে 30,000। অর্থাৎ 2 লাখ তো দেয়াই হয়েছে, আরও 30,000 এক্সট্রা প্রিমিয়াম হিসাবে পেমেন্ট হয়েছে। সুতরাং রিডেমশন বাবদ টোটাল পেমেন্ট হয়েছে 2,30,000। এইটা আমরা ওয়ার্কিং নোট নাম্বার 2-তে করব। রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল রিডিমড 2 লাখ টাকা, তার নিচে অ্যাড প্রিমিয়াম অন রিডেমশন। আমরা ক্যালকুলেশন করলাম যে 15% অন 2 লাখ ইকুয়াস টু 30,000, এবং 2 লাখের সঙ্গে 30,000 যোগ করে দিয়ে আমরা পেলাম 2,30,000। এটা হলো রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস বলে আমরা এবার ক্যালকুলেশন ফর ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে আমরা লিখব যে রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস 2,30,000। লক্ষ্য করে দেখো, রিডেমশন মানে হচ্ছে পরিশোধ করা, প্রেফারেন্স শেয়ার বাবদ পরিশোধ করা। আমরা আগেই বলেছি পরিশোধ মানেই হচ্ছে অর্থ বেরিয়ে যাবে, আউটফ্লো। সুতরাং আউটফ্লো মানেই হচ্ছে নেগেটিভ ফিগার, আর নেগেটিভ ফিগার মানেই আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 12% ডিবেঞ্চার্স, সেটার ওপেনিং ব্যালেন্স ছিল নীল, এবং ক্লোজিং ব্যালেন্স হয়েছে 3 লাখ, তার মানে 3 লাখ ডিবেঞ্চার্স ইস্যু করা হয়েছে। এবং এই সংক্রান্ত আর কোনো তথ্য দেওয়া আছে কিনা আমরা 2 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি। একটা তথ্য দেওয়া রয়েছে 12% ডিবেঞ্চার্স ওয়ার ইস্যুড অ্যাট এ ডিসকাউন্ট অফ 2%, অর্থাৎ 2% ডিসকাউন্টে, কম মূল্যে বিলি করা হয়েছে। যে আমরা 100 টাকার ডিবেঞ্চার বিলি করছি, কিন্তু নেব হচ্ছে 98 টাকা। সুতরাং আমাদের এখানে ইনফ্লো হচ্ছে, কিন্তু ইনফ্লোটা ভ্যালুটা কমবে, ডিবেঞ্চার ডিসকাউন্ট যতটা ততটা ভ্যালু কমে যাবে। তাহলে আমরা 3 নম্বর ওয়ার্কিং নোটে লিখব প্রসিডস ফ্রম ইস্যু অফ ডিবেঞ্চার্স বলে ডিবেঞ্চার ইস্যুড 3 লাখ, তার নিচে লেস ডিসকাউন্ট অন ইস্যু। কত ডিসকাউন্ট করেছি না 3 লাখের ওপর 2%, অর্থাৎ 6,000। তাহলে 3 লাখ মাইনাস 6,000 ইকুয়াল টু দাঁড়ালো 2,94,000। এটাই হচ্ছে ডিবেঞ্চার বাবদ আমাদের ক্যাশের ইনফ্লো হয়েছে। সুতরাং আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস ওখানে লিখব প্রসিডস ফ্রম ইস্যু অফ 12% ডিবেঞ্চার্স 2,94,000। তা ছক থেকে আমরা এই 3টে আইটেম পেয়ে গেলাম, এবং এর মধ্যে কয়েকটা অ্যাডিশনাল ইনফরমেশনও মিটে গেছে। এইবার আমরা অ্যাডিশনাল ইনফরমেশন আর কোন কোন আইটেমগুলো নেওয়া হয়নি সেটা একবার একটু নজর বোলাবো, সেইটা তখন নেব। আমরা 1 নম্বর পয়েন্ট নিয়েছি, 2 নম্বর পয়েন্টও করা হয়ে গেছে, 3 নম্বর পয়েন্ট করা হয়ে গেছে। 4 নম্বর পয়েন্টে বলেছে ইন্টারিম ডিভিডেন্ড পেইড,
এটা আমাদের করা হয়নি, সুতরাং এটাকে ইনক্লুড করতে হবে। ডিভিডেন্ড পেমেন্ট হয়েছে মানে এটা আউটফ্লো, আমরা লিখবো ইন্টারিম ডিভিডেন্ড পেইড অন ইকুইটি শেয়ারস আউটফ্লো, ব্র্যাকেটে লিখবো 50,000। পরের বলা আছে 5 নম্বরে ইন্টারেস্ট পেইড অন ডিভেঞ্চার্স রুপিস 30,000। তাহলে ইন্টারেস্ট পেইড হয়েছে হ্যাঁ ডিভেঞ্চারের উপরে, এটাও আউটফ্লো, সুতরাং এটাও আমরা এইভাবে লিখবো ইন্টারেস্ট পেইড অন ডিভেঞ্চার্স ব্র্যাকেটের মধ্যে 36,000। 6 নম্বর পয়েন্ট এটা আমরা আগেই করে ফেলেছি ইকুইটি শেয়ারের সঙ্গে। 7 নম্বর পয়েন্ট রয়ে গেল ডিভিডেন্ড পেইড অন ওল্ড প্রেফারেন্স শেয়ার্স। তা আমরা এখানে লিখলাম ডিভিডেন্ড পেইড অন প্রেফারেন্স শেয়ার্স 20,000। সুতরাং সমস্ত ইনফরমেশনগুলো আমরা দেখে নিলাম এবং একটাই তথ্য আমাদের এখানে পাচ্ছি। আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এইবার এই অ্যামাউন্টের কলামটা যদি আমরা যোগ করি, যোগ করলেই আমাদের বেরিয়ে যাবে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। আমরা আগে পজিটিভ ভ্যালুগুলো যোগ করব, 3,20,000 প্লাস 2,94,000। এই দুটো আইটেম আমরা পজিটিভ দেখছি, বাকি সব নেগেটিভ, সুতরাং তাদের থেকে বিয়োগ করবে এবার 2,30,000 বিয়োগ 50,000 বিয়োগ 36,000 বিয়োগ 20,000। তো নেট ফিগার আমরা পেলাম 2,78,000 এবং যেহেতু এটা পজিটিভ ফিগার তাই আমরা লিখব ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। সুতরাং আজকে আমরা ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখলাম। তাহলে আমরা 3 ধরনের অ্যাক্টিভিটিস থেকেই ক্যাশ ফ্লো কিভাবে নির্ধারণ করতে হয় সেটা আমরা জেনে গেলাম। আমাদের আর বেশি কিছু কাজ নেই, এবার টোটাল ক্যাশ ফ্লো কিভাবে তৈরি করতে হয় আমরা নেক্সট ডে আর একটা অঙ্কের মাধ্যমে জানবো। এই 3টে ক্যাশ ফ্লো তো পেলামই, 3টে ক্যাশ ফ্লো যে পেলাম এই 3টে ক্যাশ ফ্লোকে যোগ করলে তার সঙ্গে আমরা ওপেনিং ক্যাশ ফ্লো যোগ ওপেনিং ক্যাশ অ্যান্ড কি তার সঙ্গে আমরা ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যদি যোগ করি তাহলে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পাবো এবং এটাই হচ্ছে টোটাল চিত্র ক্যাশ ফ্লো স্টেটমেন্টের। আমরা পরের দিন একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর অঙ্ক করব এবং সেই অঙ্কের মাধ্যমে আমরা কমপ্লিট একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের চিত্র পেয়ে যাব, আমরা পুরোটা শিখতে পারবো। আমরা আপাতত পার্ট পার্ট করে শিখলাম, এবার পরের ক্লাসে আমরা এদেরকে কম্বাইন করে সম্মিলিতভাবে সম্পূর্ণ চিত্রটা তৈরি করব। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করছি।